ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কারক বিভক্তি। তাহলে কারক বিভক্তি করার আগে আমাদের তিনটা জিনিস পরপর জানতে হবে। কি কি? শব্দ, পদ, বিভক্তি। শব্দ কি? শব্দ হলো কতগুলি বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়, এবং এই শব্দকে যদি বাক্যে ব্যবহার করি তাহলে এটা আর শব্দ থাকবে না, সেটা তখন পদে পরিণত হবে। এবং সেই পদকে যখন একটার সঙ্গে একটা রিলেটিভ বা সম্পর্ক বজায় রাখতে হবে, তার সঙ্গে বিভক্তি যুক্ত করতে হবে, তবেই একটা সম্পূর্ণ বাক্য তৈরি হবে। শব্দ জিনিসটা বোঝা গেল। শব্দ কি? শব্দ হলো কতগুলি বর্ণ মিলিত হয়ে একটা শব্দ গঠিত হয়, এবং পদ হলো যখন একটা বাক্যে শব্দ প্রয়োগ হয় তখন সেটা আর শব্দ থাকে না, সেটাকে আমরা পদ বলি। আর যখন একটার সঙ্গে একটা শব্দের সঙ্গে যদি আর একটা শব্দকে একত্রে মিলিত করি বা সম্পর্ক বজায় রাখি, তখন আমাদের ওই শব্দটার সঙ্গে কি যুক্ত হবে? বিভক্তি যুক্ত হবে। সেটা আমাদের জানতে হবে যে শব্দ, পদ, বিভক্তি কিভাবে করতে লাগে, তার প্রকারগুলি, সেটা প্রত্যেকটার ক্লাসিফিকেশন, এগুলি আমাদের জানতে হবে। আচ্ছা, কারক বিভক্তি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে আমরা কি বলি? কারক। আচ্ছা, ক্রিয়াপদ আর নামপদ। ক্রিয়াপদটা কি? ক্রিয়াপদ হলো যে পদের দ্বারা কোনো কিছু কাজ, হওয়া, থাকা, সমস্ত কাজকে বোঝায়, তখন তাকে আমরা ক্রিয়াপদ বলি। আর নামপদ, বিশেষ্য পদকেই আমরা নামপদ বলি। বিশেষ্য সেটা সর্বনামও হতে পারে। তো নামপদটা বুঝতে পারলাম আমরা কি, এবং ক্রিয়াপদটা বুঝতে পারলাম। আচ্ছা, তার সম্পর্ককে আমরা কারক বলবো। ক্রিয়ার উপর সম্পর্ক বিচারে কারক 6 প্রকার। তাহলে আমাদের কিভাবে মনে রাখতে হবে কারক কত প্রকার? এমনিতে আমরা দেখি কারক বিশেষ করে 7 প্রকারও আমরা দেখি কিছু কিছু বইয়ে, কিন্তু ক্রিয়ার উপর সম্পর্ক বজায় রেখে আমাদের কারক কত প্রকার? 6 প্রকার। পরীক্ষায় প্রশ্ন আসে, 2025 না 22-এও এমন তোর একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। সোমেন মহাভারত পড়েন। সোমেন মহাভারত পড়েন, ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করো তো। এখানে পড়েন আছে। আচ্ছা, যদি বলি, প্রশ্ন করি, যদি বলি যে কে মহাভারত পড়েন, কে মহাভারত পড়েন, তাহলে কে দিয়ে প্রশ্ন করেছি? সোমেন। এখানে সোমেন কি? একজন কর্তা, যে মূল উদ্দেশ্যে থাকে। তাহলে কে বই পড়েন? সোমেন মহাভারত পড়েন। যদি সোমেন মহাভারত পড়েন, সোমেন কি পড়েন? মহাভারত পড়েন, সেটাকে আবার হয়ে যাবে কর্তৃকারক। কর্তৃকারক এবং কর্মকারক। তাহলে কর্তৃকারক এবং কর্মকারক বুঝতে পারলেন বিষয়টা কি? আচ্ছা, কারক বিভক্তি, ক্রিয়াপদ এবং নামপদের সম্পর্ককে আমরা কারক বলবো, এবং উদাহরণগুলি আমাদের জানতে হবে। সোমেন মহাভারত পড়েন, রহিম বই পড়াচ্ছে। আচ্ছা, এই দুইটা উদাহরণ সিমিলারিটি আছে, যেমন রহিম বই পড়েন, রহিম বই পড়েন, তাহলে কে বই পড়েন? রহিম বই পড়েন। রহিম কি পড়েন? বই পড়েন। তাহলে কর্তৃকারক এবং কর্মকারক আমরা দুটোটা বিষয় বুঝতে পারলাম। আবার যদি বলি, যদি এখানে মহাভারতের জায়গায় দাগ দিয়ে বলে এটা কোন কারক, তাহলে আমরা এটা কি হবে? কর্মকারক, কারণ সে কি করছে? মহাভারত পড়ছে। আর যদি প্রশ্ন করে রহিম বই পড়াচ্ছেন, তাহলে রহিমের নিচে যদি দাগ থাকে তাহলে আমরা কি করব? এটা কর্তৃকারক হয়ে যাবে, কারণ কর্তৃ হলো মূল উদ্দেশ্যে থাকে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। কারক বিভক্তি, কারক কাকে বলে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। 6 প্রকার ক্রিয়ার উপরের সম্পর্ককে বিচার রেখে, আর উদাহরণগুলি বুঝতে পারলাম। ঠিক আছে, এরপর আর একটা উদাহরণ আছে। সুবল
দুর্গাপূজায় কাজের লোকেদের নিজের তহবিল থেকে নিজের হাতে বস্ত্র দেন। আচ্ছা, কে বস্ত্র দেন? সুবল বস্ত্র দেন। ক্রিয়াকে দেন, এটা হলো ক্রিয়া। এটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে কে বস্ত্র দেন? সুবল। যদি দুর্গাপূজার নিচে দাগ থাকে, তাহলে যদি আমরা প্রশ্ন করি যে সুবল কোন সময় বা কোন সময়ে কাজের লোকেদের নিজেদের তহবিল থেকে নিজের হাতে বস্ত্র দেন, তাহলে এখানে সময়ের উল্লেখ আছে। কোন সময়? দুর্গাপূজার সময়। যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াকে দিয়ে যে কাদের কাদের দেন? কাজের লোকেদের দেন। যদি আমরা প্রশ্ন করি ক্রিয়াকে দিয়ে যে কোথা থেকে দেন, তাহলে নিজের তহবিল থেকে দেন। তাহলে আমরা কারক বিভক্তির ওই রুলস, ৬টা ৭টা রুলস আছে, ওই রুলস গুলি যদি আমরা পরপর মুখস্থ করে নিই, তাহলে আমাদের অনেকটা শিখতে এবং বুঝতে সহজ হবে। কি কি সূত্রগুলি, এগুলিও আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে কারক বিষয়টা বোঝা গেল। এরপর আচ্ছা, এইগুলি হলো রুলস, এইগুলিকে পরপর মুখস্থ রাখতে হবে। যেমন কর্তৃকারকের ক্ষেত্রে কে, কর্মকারকের ক্ষেত্রে কি কি বা কাকে, করণ কারকের ক্ষেত্রে কার দ্বারা, কার দ্বারা বুঝালে, সম্প্রদান কারকে কি বা কাকে, নিমিত্ত কারকে কিসের জন্য বা কার জন্য, কিসের জন্য, তাহলে আমরা এটাকে বলবো নিমিত্ত কারকে। অপাদান কারকের কোথা থেকে বা কোথা হইতে, তাহলে আমরা বুঝতে পারবো এটা অপাদান কারক। আর অধিকরণ কারক হলো স্থান, যেমন বললাম কোন স্থানে বা কোন কালে কোন সময়ে, যেমন দুর্গাপূজার সময়ে সুবল দান করত, তাহলে এটা কি কারক হয়ে গেল? অধিকরণ কারক। মানে আমাদের ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হবে। স্থান, কাল, সময়, বিষয়, এইগুলি মুখস্থ রাখো। পরপর যদি মুখস্থ রাখতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, কোনটা করণ কারক, সেগুলি বুঝতে পারবো। আচ্ছা, কারককে, এইগুলি তো আমাদের রুলস, মানে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের উপকার হবে, কিন্তু পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে কারক থেকে, এটাকেও আমাদের জানতে হবে। প্রথমে ডেফিনেশন গুলি শিখতে হবে। কর্তৃকারক কাকে বলে, কর্মকারক কাকে বলে, অপাদান কারক কাকে বলে, এগুলি ডেফিনেশনটি শিখতে হবে। এরপর কারক কাকে বলে, ক্রিয়াপদের সঙ্গে নামপদের মিলনকে বা সম্পর্ককে কি বলে? কারক বলে। ক্রিয়ার উপর ভিত্তি করে বা সম্পর্ক বিচারে কারক কত প্রকার? 6 প্রকার। তো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং বিগত বছরের প্রিভিয়াস এর প্রশ্নগুলিতেও কিন্তু এসব প্রশ্ন এসেছে, যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের মিলনকে দিয়ে 4টা অপশন দিয়ে দিল, অব্যয় দিয়ে দিল, কারক দিয়ে দিল, উপসর্গ দিয়ে দিল। তাহলে আমরা বুঝতে পারবো, ওই সংজ্ঞাটা যদি আমরা শিখে নিই, তাহলে আমরা কারকের সংজ্ঞা, মানে কারকের বিষয়টাও দিয়ে দিতে পারবো। কত প্রকার? 6 প্রকার। এবং কি কি, এটা হলো সূত্র, সূত্রগুলিকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে এরপর অ্যাপ্লাই বা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে। বা এভাবেও দিয়ে দিতে পারে, নিমিত্ত কারকে কিসের জন্য বা কার জন্য, এটা কোন কারকের ক্ষেত্রে হতে পারে, তাহলে এটা হলো নিমিত্ত কারক, অপশনে দিয়েই দিতে পারে। তো এই রুলস গুলি আমাদের পরপর মনে রাখতে হবে। আচ্ছা, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, মানে মূল উদ্দেশ্যে, বিষয়টা বুঝতে পারবে। বাক্যস্থিত যে বিশেষ্য বা বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে আমরা কর্তৃকারক বলি, মানে মূল কর্তা। তাহলে এখানে দেখো, মেয়েরা ফুল তোলে, তাহলে মেয়েরা ফুল তোলে, মেয়েরা ফুল তোলে, তাহলে কারা ফুল তোলে বা কে ফুল তোলে? মেয়েরা ফুল তোলে। তাহলে এটা কি কারকের উদাহরণ? কর্তৃকারক, মানে মূল কর্তা। মূল কর্তা কে এখানে? মেয়েরা। কর্মকারকের ক্ষেত্রে দেখো, বাক্যে কর্তা থাকে, অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, বা কাকে তাকে কর্মকারক বলে, মানে কোনো কিছু কর্মকেই বিশেষ করে আমরা কর্মকারক বলি। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন,
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। কাদের পড়াচ্ছেন? ছাত্রদের। কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। যদি শিক্ষকের নিচে দাগ থাকতো তাহলে আমরা বলতে পারবো কর্তৃকারক, কিন্তু এখানে কর্তৃকারক হবে না, এটা ছাত্রদের যেহেতু বলেছে এটা কর্মকারক। যদি বলে যে শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন, তো বইয়ের নিচে দাগ থাকলেও এটা আমরা কি করব? কর্মকারকের নিচে আন্ডারলাইন করে আমরা ক্রিয়াকে দিয়ে মনে রাখতে হবে যে ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করতে হবে। ক্রিয়া সব সময় লাস্টের দিকে থাকে, আর বাকি এই ক্রিয়াকে দিয়ে আমরা প্রশ্ন করতে হইব কি। ওই রুলস গুলি, আগের রুলস গুলি শিখেছিলাম যে কি বা কাকে, অপাদান কারকের ক্ষেত্রে কি কি রুলস, এইগুলি রুলসটি মুখস্থ করে বারে বারে প্র্যাকটিস করতে হবে। আমাদের মক টেস্ট তো হয়, মক টেস্ট গুলি যদি দিতে পারো তাহলে তো অনেক উপকার হবে। আচ্ছা, তাহলে কর্তৃকারক আর কর্মকারকের বিষয়টা বোঝা গেল। এরপর করণকারক। কর্তা, কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা করণকারক বলি। আমি কলম দিয়ে লিখি, কর্তা যার দ্বারা বা কিসের দ্বারা ক্রিয়া সম্পাদন, কর্তা কিসের দ্বারা, আমরা ওই রুলস গুলি খাতার মধ্যে একটা রুলস গুলি লিখে রাখো, তাহলে পরপর মুখস্থ করে নিলে আমরা বলতে পারবো এটা কোন কারকের মধ্যে, অপাদান কারক, করণ কারকের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে আমি কলম দিয়ে লিখি, আমি কলম দিয়ে লিখি যার সাহায্যে, তাহলে এখানে কলম দিয়ে, কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি, তাহলে এটা করণ কারকের মধ্যে পড়ে। কোনো কিছুর সাহায্যে, কিসের সাহায্যে? কোনো কিছুর সাহায্যে, তো কলম দিয়ে মানে কলমের সাহায্যে সে লিখছে, তাহলে এটা অবশ্যই করণ কারক। কিসের সাহায্যে? আমাদের ওই সূত্রগুলির মধ্যে দেখবে, তাহলে উদাহরণগুলি পরপর অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, সম্প্রদান কারক। বাক্যে কোনো কিছু দান করা বোঝালে তা সম্প্রদান কারক বলে। কোনো কিছু দান, তুমি কাউকে ভিক্ষা দিচ্ছ, দানই করছো, কাউকে বস্ত্র দান করছো, এটাও কাউকে দান করছো। ওই লাস্টে কারকের নিচের লাস্টে একটা লাইন দিয়ে দিলাম যে সুবল, এটার মধ্যে প্রত্যেকটা কারক আছে, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক। এটা তুমি নিচে আন্ডারলাইন করে, সুবলের নিচে আন্ডারলাইন করলে, বস্ত্র দান করলেন কোন সময়, ওই প্রত্যেকটা নিচে লাইন করে এবং ক্রিয়াকে দিয়ে প্রশ্ন করো, তাহলে উত্তর বেরিয়ে যাবে এবং এটা কোন কারকের মধ্যে পড়ে সেটাও বেরিয়ে যাবে। কিন্তু প্রশ্ন কি এইভাবে এত সহজ দেয় যে রমিন বই পড়ে বা সুবল দুর্গাপূজায় সবাইকে বস্ত্র দান করে, কারক বিভক্তি এভাবে দেয় না। পরীক্ষার মধ্যে কবিতার একটা লাইন তুলে বলে দেয় যে এটার কারক নির্ণয় করো, সেটা তো সমস্যা। কারণ কেলেগা সমস্যা, কবিতা এমনিতে একটা বাক্য পড়লে বুঝে নিতে পারি, নর্মাল বাক্য, কিন্তু কবিতার লাইন তুলে যদি বলে দেয় যে এটা কোন কারক, তাহলে এটা করার অনেকটাই কঠিন, কারণ এটার অর্থ জানতে হবে, এটার মূল বিষয়টা কি, তাহলেই তো আমরা করতে পারবো কারক। তো এটারও রুলস আছে, ওই রুলসটিকে ফলো করে কিছু অর্থ তো তোমাদের জানা, যেহেতু বাংলা পড়ছো অবশ্যই বাংলার অর্থগুলিও জানবে কিছু 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 এইভাবে আমরা ট্রিক্স করেও আমরা কারক বিভক্তি করতে পারবো। কারক বিভক্তি একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ কভার করা সম্ভব নয়। তো বাক্যে কোনো কিছু দান করারে বুঝাইলি আমরা সম্পাদন, যেমন একটা উদাহরণ আছে, ভিখারিকে ভিক্ষা দাও, কি দাও? ভিক্ষা দাও, তাহলে একটা দান করা হচ্ছে, তাইলে এটা হবে সম্প্রদান কারক। করণ কারক, সম্প্রদান, কর্তৃকারক, কর্মকারক বিষয়টা বোঝা গেল। দুইটাকে পরপর রাখবে যে কর্তৃকারক এবং কর্মকারক, ওই দুইটাকে তুলনামূলকভাবে যদি বিশ্লেষণ করতে পারো তাহলে আমাদের উদাহরণগুলিও করা অনেকটা সহজ হবে। ঠিক সেম এই দুইটাকে, করণ কারক এবং সম্প্রদান কারক, এই দুইটাকে আলাদাভাবে রাখো, রেখে এরপরে উদাহরণগুলিকে দেখো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নিমিত্ত কারকের ক্ষেত্রে দেখো, নিমিত্ত কারক হলো, নিমিত্ত কারক হলো সেই কারক যা বাক্যের ক্রিয়া সম্পাদনের কারণ, কিসের কারণে করতেছে বা কি উদ্দেশ্যে করতেছে, কিসের জন্য, তাহলে আমরা এটা আমরা নিমিত্ত কারক বলবো। যেমন একটা উদাহরণ দিলে বুঝে নেবে, প্রাণের জন্য ভয় পাচ্ছি, প্রাণের জন্য, কিসের জন্য? প্রাণের জন্য ভয় পাচ্ছি, মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময়, তো প্রাণের জন্য তো ভয় পাচ্ছি।
তো কিসের জন্য, জন্য এবং উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে বা কি কারণে, তাহলে সেটা আমরা নিমিত্ত কারকের মধ্যে পড়ে। তো এগুলিকে আমাদের জানতে হবে যে করণ কারক কাকে বলে, কর্তৃকারক কাকে বলে, নিমিত্ত কারক কাকে বলে, সম্প্রদান কারক কাকে বলে। এগুলিকে যদি আমরা পরপর গুলি বিশ্লেষণ করে যদি আমরা খাতার মধ্যে নোট ডাউন, এবং আমাদের নোটসে তো আছেই, তো ওই নোটস গুলি যদি আমরা পড়তে পারি বা ওই সূত্রগুলি যদি খাতার মধ্যে একটু নোট ডাউন করতে পারি, তাহলে আমাদের অনেকটা শিখতে সহজ হয়ে যাবে। তাছাড়া বই তো পড়তেই হবে। আচ্ছা, তো এই বিষয়টা বোঝা গেল। এখানে দুটো কারক আছে। বাক্যস্থিত ক্রিয়াপদকে কোথা থেকে, কি থেকে বা কাদের থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অপাদান কারক বলে। কি, বাক্যস্থিত ক্রিয়াপদকে যদি কোনো প্রশ্ন করি যে কই থেকে, মানে কোথা থেকে, কোন স্থান থেকে বা কাদের থেকে, তখন সেটাকে আমরা বলবো অপাদান কারক। উদাহরণ দিলে বুঝতে পারবে। দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়, কোথা থেকে? দুধ থেকে। একটার থেকে আরেকটা কে বোঝালেই আমরা সেটা কি বলবো? অপাদান কারক। একটার থেকে আছে কিন্তু সেটার থেকে বদলে আরেকটাই রূপান্তরিত হয়ে যাচ্ছে, তো সেটাকে আমরা বলবো অপাদান কারক। তাহলে কোথা থেকে? দুধ থেকে দই হয়, মানে কোথা থেকে? দুধ থেকে। বিষয়টা বোঝা গেল? কোথা থেকে? দুধ থেকে। আচ্ছা, অধিকরণ কারক। ক্রিয়াপদকে কোথায়, কখন, কি বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়াপদকে কোথায়, কখন, কি বিষয়ে প্রশ্ন করলে সেটাকে আমরা অধিকরণ কারক বলে। যেমন জঙ্গলে সাপ থাকে, কোথায় থাকে? কোথায় কি থাকে? জঙ্গলে সাপ থাকে। যদি আমি প্রশ্ন করি ক্রিয়া, যেমন থাকে একটা ক্রিয়াপদ, মনে রাখতে হবে ক্রিয়াপদ কোথায় থাকবে? লাস্টে থাকবে। ওই ক্রিয়াপদকে দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে যে এটা কর্তৃকারক না কর্মকারকের মধ্যে পারে। আচ্ছা, তাহলে জঙ্গলে সাপ থাকে, কোথায় থাকে? জঙ্গলে। কর্তা কিন্তু এখানে জঙ্গল না। আমরা যদি বলি জঙ্গল এখানে কর্তা, তাহলে জঙ্গল এখানে কর্তা নয়। কোথায় থাকে? কে থাকে? সাপ। সাপ হলো এখানে কর্তা, কিন্তু এখানে আমরা জঙ্গলটাকে কি বলবো? কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে যে কোথায়, কোথায় সাপ থাকে? জঙ্গলে সাপ থাকে। এই থাকেটা দিয়ে এটাকে প্রশ্ন করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো জঙ্গলে সাপ থাকে। আচ্ছা, কারক বিভক্তি আমাদের ওই প্রত্যেকটা পার্ট গুলিকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, করে খাতার মধ্যে নোট ডাউন করতে হবে, এবং আমাদের নোটস তো অবশ্যই পড়তে হবে। সেটা পড়ার পাশাপাশি খাতার মধ্যে তুমি প্রায়োরিটি রাখবে যে প্রথম প্রায়োরিটিতে আমি এই ব্যাকরণগুলি পড়বো, সেকেন্ড প্রায়োরিটিতে আমি এই ব্যাকরণ, এবং থার্ড প্রায়োরিটিতে আমি এটার জন্য আমি আলাদা ক্লাস নিয়ে আসব যে কোনটা কোন প্রায়োরিটির মধ্যে করতে হবে, এবং আমাদের শিখতেও অনেকটা সহজ হবে। কারণ প্রথমেই অনেকে সমাজ ধরেনি, তো সমাজ ধরার আগে তো আমাদের আরো কিছু জানতে হবে জিনিস, তো সেটা তো সম্ভব না। কারণ আমি যদি ওই জিনিসটা এবিসিডি না পড়ে যদি আমার বলো যে রিডিং পড়ে নিতে, তাহলে কেমনে হবে? আগে তো আমাদের এবিসিডি জানতে হবে, তারপর না আমরা রিডিং পড়তে পারবো। তো ঠিক গ্রামারের বিষয়টা এরকম যে আমাদের প্রথমে মূল গুড়াটা জানতে হবে যে কি দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব, সেটা ধাপে ধাপে এগিয়ে এগিয়ে আমরা একটু কঠিনের দিকে যাব। এখন যদি বলি সমাসের অধিকরণ তৎপুরুষ, মানে তৎপুরুষ সমাস, তারপরে দ্বন্দ্ব সমাস, এগুলি কি? এর মধ্যে তো বেশ বাক্য করতে হবে, কারণ সমাস তো এমনি মুখস্থ করে নিলাম কয়েকটা, এগুলি পরীক্ষাতে এসে পড়লো, এটা তো হয় না। এগুলিকে বেশ বাক্য করতে হয়, ভাঙতে হয় এবং বুঝতে হয়, প্রতিটা শব্দে শব্দে বুঝতে হয়, তবেই তো সমাস করা যায়। একদিনে সমাস হয় না। যেগুলি টাইম কনজিউমিং, এগুলিকে একটু সময় দিতে লাগবে এবং এগুলিকে থার্ড প্রায়োরিটিতে রাখতে হবে। প্রথম প্রায়োরিটিতে কোনগুলি রাখবে সেটার জন্য আমি আলাদা নেক্সট ক্লাস নিয়ে আসব। এখন আপাতত কারকটা বুঝো। তো কারকের এই জায়গাগুলি বোঝা গেল, অধিকরণ, অপাদান কারক। আচ্ছা, সম্বন্ধ পদ
সম্বন্ধ এবং সম্বোধন পদ কাকে বলে? এই দুইটা জিনিসও আমাদের জানতে হবে কারক করার ক্ষেত্রে। যেমন সম্বন্ধ পদ, রহিম সকালে ঘুম থেকে উঠে যায়। রহিম কে সকাল থেকে উঠে যায়, সরি, রহিম সকালে ঘুম থেকে উঠে যায়। রহিম সকালে ঘুম থেকে উঠে যায়, তাহলে কে সকালে ঘুম থেকে উঠে যায়? রহিম। তাহলে বলতে পারো এটা তো কর্তৃকারক, কিন্তু না, কর্তৃকারক না, কারণ এটা হলো সম্বন্ধ পদ। কেন সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কারে? আচ্ছা দেখো, এটা হলো সম্বন্ধ পদ, বলে দিচ্ছি আমি এরপরে। সম্বোধন পদ হলো উই। যদি কোনো বাক্যের মধ্যে উই বা এরকম একটা ওয়ার্ড দিয়ে এক্সক্লেমেটর দিয়ে দিল বা কমা দিয়ে দিল, তখন সেটা আমাকে বুঝতে হবে এটা কোনো কারকের মধ্যে পড়ে না। এটা আমাদের জানতে হবে সম্বোধন বা সম্বোধন পদের মধ্যে পড়ে। তো তাহলে তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, যেমন উই একটু এদিকে আসো, উই একটু এদিকে আসো দিয়ে তারা বলে দিল এটা কোন কারক। তখন তো কনফিউশন লেগে যাবে যে এটা কি কর্তৃকারক না কর্মকারক। অনেকে উইকে এখানে কর্তৃকারক ভেবে নেবে, কর্তৃকারক ভেবে এখানে কর্তৃকারক লিখে দিবে, কর্তৃকারকের শূন্য বিভক্তি লিখে দেবে, তাহলে তো ক্রস, সেটা হবে না। তো এটা আমাদের জানতে হবে যে সম্বন্ধ এবং সম্বোধন পদ কি, তাহলে আমরা ওই কারকের মধ্যে গিয়েও আমরা ওই সম্বোধন পদ হিসেবে এটাকে করতে পারবো। এটা আবার পদের চ্যাপ্টারের মধ্যে পড়ে। তাহলে রহিম সকালে ঘুম থেকে উঠে যায় এবং ওই একটু এদিকে আসো, তাহলে সম্বন্ধ এবং সম্বোধন পদ ক্লাসিফিকেশন জানতে হবে এগুলির, এবং ডেফিনেশন তো অবশ্যই শিখতে হবে। সম্বোধন পদ কাকে বলে, সম্বন্ধ পদ কাকে বলে, একটার সঙ্গে একটা ইন্টারকালেক্টেড, এগুলিকে আমাদের বুঝতে হবে। পরপর খাতার মধ্যে নোট ডাউন করতে হবে, আমাদের নোটস তো আছেই। আচ্ছা, দেখো এটা হলো মূল রুলস। এই রুলসটা যদি তোমরা সবাই শিখে নিতে পারো, তাহলে কারক নির্ণয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কি সুবিধা? কর্তৃকারকের ক্ষেত্রে প্রথমত বিভক্তি থাকবে, শূন্য থাকবে। মানে আমি ধরলাম একটা লাইন তুলে বলে দিল রহিম বই পড়ে, রহিমের নিচে আন্ডারলাইন দিয়ে তারা কি বলে দিল যেটা কোন কারক, তাহলে আমরা সহজেই বলে দিতে হবে এটা কর্তৃকারক। কিন্তু এটা কর্তৃকারকের কোন বিভক্তির মধ্যে পড়ে? শূন্য বিভক্তি। কারণ এগুলি জানতে হবে যে কর্তৃকারকে কোন বিভক্তি পড়ে, কর্মকারকে কোন বিভক্তি পড়ে। এগুলিকে যদি আমরা পরপর যদি মুখস্থ করে নিতে পারি, তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। অনেক অনেক মানে কারকের অনেক উদাহরণ দিয়েছে বিগত বছরেও, যেগুলি অনেকটা কনফিউশন হয়েছে মানে স্টুডেন্টদের করতে। তো সেগুলিকে করার জন্য ওই সূত্রগুলি যদি আমরা পরপর মুখস্থ করে নিতে পারি বা প্র্যাকটিস করে নিতে পারি, আমাদের তো মক টেস্ট হয়, ওইগুলি যদি আমরা করে নিতে পারি তাহলে অনেকটাই সুবিধা এবং আনসারও করতে পারবো। কারক থেকে কিন্তু বিগত বছরে প্রচুর কোশ্চেন, প্রতি বছর একটা দুটো করে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমাদের ওই জিনিসটা যদি আমরা এইভাবে যদি প্রায়োরিটি ওয়াইজ যদি আমরা কোশ্চেনগুলি রেডি করতে পারি বা তৈরি করতে পারি, আমাদের নোটস তো আছেই, সেগুলি অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, তাহলে কর্তৃকারকের প্রথমা এখানে শূন্য হবে, কর্মকারকের ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হবে অবশ্যই, কিন্তু কে রে এই বিভক্তি যুক্ত থাকবে। বিভক্তিটা কি সেটা সম্পর্কে আলোচনা করছি। কর্তৃকারক কর্মকারক বিষয়টা বুঝতে পারলে, কে রে এরকম থাকলে মানে পুরোটা ছক মুখস্থ করে নাও। করণ কারকের ক্ষেত্রে তৃতীয় বিভক্তি থাকবে, দ্বারা, দিয়া, কর্তৃক, এই জিনিসটি থাকতে হবে। সম্প্রদান কারকের মধ্যে থাকবে চতুর্থী, এটার মধ্যে কে রে। এরপর অপাদান কারকের মধ্যে থাকবে পঞ্চমী, এটার মধ্যে কোথা হতে বা কোথা থেকে বোঝালে। আর অধিকরণ কারকের ক্ষেত্রে দেখো পঞ্চমীর পরে সপ্তমী আয়া পড়েছে, এখানে বানানটা একটু ভুল, সপ্তমী হবে, এটা ঠিক করে নেবে। তো অধিকরণ কারকে এখানে সপ্তমীর কোনটা হবে? অন্ত্যেষ্টিয় এতে, এই বিভক্তি যুক্ত হবে। তাহলে বিভক্তির সঙ্গে ইন্টারকালেক্টেড করে আমরা যদি কারকটাকে নির্ণয় করি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন কারকের কোন বিভক্তি, কর্তৃকারকের কোন বিভক্তি। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়। তো এইগুলিকে আমরা একদিকে বিভক্তিগুলিকে রাখবো, আর একদিকে কারকগুলিকে রাখবো, রেখে যদি আমরা প্রশ্নগুলি
প্র্যাকটিস করি। তোমরা প্রথমে আগে ভালো করে বুঝে নাও, এরপর দেখে দেখে খাতাটা দেখে দেখে আমাদের নোটসটা দেখে দেখে দুই একটা প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে আমরা সহজে বুঝে নিতে পারবো। এরপর আমরা যদি এইভাবে করি, প্রথমা কোনটি, দ্বিতীয়া কোনটি, তৃতীয়া, এরপর মুখস্থ তো করবই। আচ্ছা, তাহলে বোঝা গেল কারক, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান আর অধিকরণ কারক কোনগুলি, আর এবং প্রত্যেকটার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর মধ্যে কোন কোনগুলি পরে বিভক্তি, এগুলিকেও আমার পরপর মুখস্থ রাখতে হবে। তাহলে কারক বিভক্তির জন্য আরেকটা ক্লাস আমাদের রেডি করতে হবে। ওই কারক বিভক্তির প্রত্যেকটা মক টেস্টের মাধ্যমে যদি আমরা ওই উদাহরণগুলিকে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আরো বিষয়গুলি বুঝতে পারবো। আচ্ছা দেখো, দেখো বিভক্তিটা আসলে কি? বাক্যে যে সকল বর্ণ বিশেষ্য ও সর্বনাম পদের শেষে যুক্ত হয়ে তাদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপন করে এবং বাক্যের অর্থ স্পষ্ট করতে সাহায্য করে, তাকে আমরা বিভক্তি বলবো। বাক্যে যদি দেখো, বাক্যে যে সকল বর্ণগুলি, আমি কিন্তু শব্দ বলিনি, বর্ণ বিশেষ্য ও সর্বনাম পদের, একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে শব্দের শেষে যদি কোনো একটা বর্ণ যুক্ত হয়ে যেটা সম্পর্ক স্থাপন করে পদের ক্ষেত্রে, সেটাকে আমরা বিভক্তি বলি। তো যে সকল বর্ণ বিশেষ্য এবং সর্বনাম পদের শেষে যুক্ত হয়ে তাদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক বজায় রাখে, একটা হলো নামপদ আর একটা হলো ক্রিয়াপদ, এটা তো কারক বলি। কিন্তু ওই যে সম্পর্ক যে বিচার করে, ওই বিচারকটাকে কি বলে? আমরা বিভক্তি বলি। যেমন ছেলে, এটাকে যদি আমরা বিভক্তি যুক্ত করি, ছেলেদের ক্ষেত্রে এখানে এর বিভক্তি হয়েছে, তাহলে এর বিভক্তি হয়েছে, তাহলে আমরা কারকের এর বিভক্তি কোন কারকের কোন বিভক্তির মধ্যে পড়ে, এগুলি বিভক্তির একটা ছক আছে, ওই ছকটা যদি আমরা পরপর মুখস্থ করে নিতে পারি, তাহলে ওই আমরা বলে দিতে পারবো। দেখো আর একটা বিষয়, আচ্ছা একটা উদাহরণ দিই। মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে শিশুটিকে, শিশু একটা শব্দ, যখন এই শব্দটা একটা বাক্যেতে লেখা হয় তখন এটা কি শব্দ থাকে না, সেটা পদে পরিণত হয়। এবং সেই পদটাকে যদি আমরা এর সঙ্গে বিভক্তি যুক্ত করি, এর হতে পারে, তে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তখন তা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক বিচার করে। কারণ ক্রিয়াপদের সঙ্গে যদি সম্পর্ক নাই থাকে বিভক্তির, তাহলে তো এটা বাক্য হবেই না। বাক্য তৈরির ক্ষেত্রে অনেক কিছু লাগে, শব্দ লাগে, শব্দকে পদে পরিণত করতে লাগে, পদকে অর্থবহ করতে বিভক্তি লাগে, বিভক্তিকে অর্থবহ করতে বাক্যের একটা পূর্ণাঙ্গ গঠন লাগে। সেগুলি বাক্যের আলোচনা যখন করব তখন বুঝতে পারবে যে বাক্যের ক্লাসিফিকেশন কি। তো এখন কারকের বিষয়টা, বিভক্তির বিষয়টা বোঝা গেল। শিশুটিকে, তাহলে কে এখানে হলো একটা বিভক্তি, কোন বিভক্তির মধ্যে পড়ে ওই ছকটা ভালো করে দেখো, কোন বিভক্তির মধ্যে পড়ে। দেখো কেটা কোন জায়গায় পড়ে? চতুর্থীর মধ্যে পড়ে বিভক্তি। এবং কোন কারকের ক্ষেত্রে হয়? বিশেষ করে সম্প্রদান কারক। তাহলে আমরা বুঝে নিতে পারছি শিশুটি কে, তাহলে কে আছে মানে অবশ্যই এটা চতুর্থী হবে, আর চতুর্থী আছে মানে অবশ্যই এটা সম্প্রদান কারক হবে। কে আছে বলি
ওই শব্দের যে কে, দেখো আর একটা জিনিস দেখালাম, দেখো শিশুটিকে, এখানে শিশুটিকের মধ্যে কে, এই কেটা হলো এখানে বিভক্তি। তাহলে ওই বিভক্তিটা যদি আমরা দেখবো যে কোন বিভক্তির মধ্যে, বিভক্তির যে পার্টগুলি আছে প্রথমা, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই পার্টগুলির মধ্যে চতুর্থীর মধ্যে পড়ে, তাহলে ওই চতুর্থীর মধ্যে পড়ে, তো চতুর্থীর মধ্যে পড়ে যেহেতু, চতুর্থীর মধ্যে যেহেতু পড়ে এটা, তাহলে এটা কোন কারক হবে? অবশ্যই সম্প্রদান। চোখ বুঝে করে নেবে যে এটা সম্প্রদান কারক হবে, যেহেতু কে আছে, আর কে মানেই হলো চতুর্থী। তাহলে ওই প্রত্যেকটা উদাহরণ দেখে দুইটা সূত্র দিলাম, একটা হলো বিভক্তির সূত্র ক্লাসিফিকেশন, একটা রুল প্রথমে করিয়ে দিলাম, আর দ্বিতীয় রুল আর একটা দেখালাম, কারকগুলিকে সঙ্গে রেখে তার সঙ্গে বিভক্তি, কি কি বিভক্তি যুক্ত হয়। যেমন প্রথমার ক্ষেত্রে সবসময় শূন্য বিভক্তি হয়। এখন দেখো শূন্য বিভক্তি হয় ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? হয়তো এও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি হয় কর্তৃকারকের ক্ষেত্রে, কিন্তু কিছু যেগুলি ব্যতিক্রম আছে এইগুলিকেও আমাদের শিখে রাখতে হবে, কারণ টেট কোশ্চেন ব্যতিক্রম গুলিও দিতে পারে এবং দেয়ও। তো যত কোশ্চেন কঠিন করবে সে অনুযায়ী আমাদের প্রিপারেশনটাকেও করতে হবে ভালো করে। যেগুলি ইম্পর্টেন্ট অবশ্যই করতে হবে, যেগুলি প্র্যাকটিস করার এগুলিকেও প্র্যাকটিস করতে হবে, আর যেগুলি ব্যতিক্রম, গ্রামার মানেই ব্যতিক্রম এবং কনফিউশন, তাহলে কনফিউশনকে দূর করতে গেলে আমাদের প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলেই তো আমাদের সিলেবাস কমপ্লিট হবে। বললাম প্রায়োরিটি রাখতে হবে, প্রথম প্রায়োরিটিতে কোনগুলি করতে হবে, একটা টাইমিং রাখতে হবে যে এই টাইমের মধ্যে আমি শব্দের চ্যাপ্টার কমপ্লিট করব, 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, সমাসের জন্য 1 সপ্তাহ লাগবেই। তাহলে আমাদের ওই প্রায়োরিটি বেস যদি আমরা প্রিপারেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সিলেবাস প্রচুর মানে কমপ্লিট হয়ে যাবে এবং ভালো রেজাল্ট করতে পারবো। এখন কিন্তু পাস করলেই যে আমরা চাকরি পেয়ে যাব এমন নয়, আমাদের কিন্তু স্কোর ভালো করতে হবে, তাহলেই আমরা মেরিটে আসতে পারবো। এবং মেরিটে আসার জন্য অবশ্যই মার্কস, একাডেমিক তো অবশ্যই আছে, একাডেমিক্স যাদের কম আছে তারা কিন্তু টেটে কিন্তু জোর দিতে হবে। তারা যদি টেটে জোর না দেয়, ভালো কম করেও যদি 110-এর মধ্যে যদি তারা না পায়, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। পাস করেও তাহলে আমাদের ওই স্কোরটা যদি 110, 120 এর মধ্যে যদি আমরা রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের নির্দ্বিধায় আমরা চাকরি পাবো। বসে বসে থাকলেও আমরা 1 বছর 2 বছরের মধ্যে চাকরি অবশ্যই পাবো, ঠিক না? তো আগে তো পাস করতে হবে, পাস করার জন্য তো পরিশ্রম তো করতে হবে। সেলফ স্টাডি অবশ্যই থাকবে, সেলফ স্টাডিকে পাশে রেখে কোচিং এর যে নোটসগুলি, আমাদের নোটসগুলি সেলফ স্টাডিকে ভিত্তি করেই তৈরি, এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা তৈরি। তাহলে আমরা ওই নোটস এবং নিজস্ব খাতা এগুলিকে যদি ব্যালেন্স ওয়েতে আমরা প্র্যাকটিস করি, পড়ি, তাহলে আমাদের যে কোনো গ্রামার কঠিন, যেমন সমাস একটু কঠিন, তো ওই গ্রামারকেও আমরা ইজিলি শেষ করে নিতে পারবো। তাহলে ওই রুলস গুলি আমাদের শিখে রাখতে হবে, কারক, বিভক্তি, কর্তৃকারক, কর্মকারক, এগুলির প্রত্যেকটার রুলস গুলি আমাদের শিখতে হবে। কর্তৃকারক, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, তো এগুলি আমাদের জানতে হবে। তো নেক্সট ডেটে আমরা বিভক্তির জন্য আরেকটা ক্লাস নিয়ে আসব, এবং বিভক্তি ছাড়াও আরেকটা টপিক আমাদের প্রথমে, যে কোনো, শুধু কারক নাই, সমাস নাই, শব্দ নাই, কোনো কিছু নাই, সবার আগে আমাদের জানতে হবে সিলেবাস, এবং সিলেবাসটাকে যদি আমরা ভাঙবো, প্রথম বললাম একটু আগে ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, এইভাবে যদি আমরা এটা নেক্সট ক্লাস নিয়ে আসবো, তাহলে তোমরা বুঝতে পারবে সহজে যে কোনগুলি আগে করতে হবে, কোনগুলি কম করতে হবে, এবং কোনগুলি একটু, মানে অবশ্যই এগুলি তো প্রশ্ন আসেই, এগুলি একটু পরে করলেও হবে। তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা বিভক্তির জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে আসবো।